সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরার একাদশতম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 14 ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভায় সাধারণ নির্বাচন এবং 28 ফেব্রুয়ারি গণনা। 2013 বিধানসভা নির্বাচনে এ রাজ্য শাসনভার কাদের হাতে তুলে দেবে? উন্নয়নের স্রোতে এবারও কি বামফ্রন্টই একাধিপত্য বজায় রাখতে পারবে, নাকি বেকার ভাতার টোপে বদলে যাবে ত্রিপুরাবাসীর রায়? গত 9 জানুয়ারি বামফ্রন্ট নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে মোট 60টি কেন্দ্রের মধ্যে 59টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। বনমালীপুর কেন্দ্রে প্রার্থী দেবে সিপিআই। দেখা গেছে ঘোষিত 59টি কেন্দ্রের প্রার্থীদের মধ্যে 12 জনই নতুন মুখ। যদি বনমালীপুর কেন্দ্রে সিপিআই প্রার্থীও নতুন মুখী মনোনীত হয়, তাহলে প্রার্থী তালিকায় নবাগতের সংখ্যা দাঁড়াবে 13। 2008 নির্বাচনে জয়ী 7 বাম বিধায়কের স্থানে নতুন মুখ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। কিন্তু প্রত্যাশিতভাবেই বাম শিবিরে কোনো ধরনের গোষ্ঠীকোন্দল বা কর্মী বিক্ষোভের কোনো খবর নেই। বাম শিবির থেকে জোর কদমে ঘোষণা করা হচ্ছে মোট 60টি আসনের মধ্যে 60টিতেই জয়ের জন্য ঝাঁপাবে বামফ্রন্ট। যদিও অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক, কিন্তু প্রশ্ন হচ্ছে বামফ্রন্টের এই আত্মবিশ্বাসের কারণ কি? যেখানে রাজ্যে বিগত বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে মূলত বিধ্বস্ত কংগ্রেস যে কোনো মূল্যে এবার অন্তত 31টি আসনে জিততে চাইছে, সেখানে বামফ্রন্টের 60টির মধ্যে 60টি আসনেই জয়লাভের আত্মবিশ্বাসী দাবি বামফ্রন্টকে বিরোধী শিবির থেকে কয়েক মাইল এগিয়ে দিয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। কিন্তু এই আত্মবিশ্বাসের অন্তর্নিহিত কারণ কি? এ রাজ্য লাল দুর্গ হিসেবে চিহ্নিত, শুধু কি এটাই? নাকি কংগ্রেসের শহরকেন্দ্রিক রাজনীতি, নাকি আরও গভীর কারণসমূহ? অভিজ্ঞদের মতে 2013 নির্বাচনকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস যতই একত্রিত হয়ে সাংগঠনিক শক্তির বুলি আওড়াক, আদতে সেই চিরাচরিত গোষ্ঠীকোন্দলের অভিশাপে রাজ্য কংগ্রেস আজও আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত। প্রতিটি কংগ্রেস নেতার একটা নিজস্ব গোষ্ঠী আছে। এত কিছুর পরেও রাজ্যের কিছু অন্ধ কংগ্রেস সমর্থকদের এতটাই দুর্ভাগ্য যে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর শত্রু হিসেবে ময়দানে খাড়া। সাধারণ ভোটারদের একাংশের দাবি, শুধুমাত্র ভোটের আগে দামামা বাজানোয় খ্যাত কংগ্রেস দল সারা বছর সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে থাকায় আখেরে লাভ রাজনীতির। কারণ প্রতিবার ভোটের আগেই প্রার্থী নির্বাচন নিয়ে কংগ্রেস সমর্থকগণ যেভাবে দলের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি সম্ভাব্য প্রার্থীদের নিগৃহীতও করা হচ্ছে, তাতে যদি সারা বছর সাংগঠনিক কর্মসূচিতে কংগ্রেস থাকত, তাহলে সারা বছরই এহেন দলীয় কোন্দল লেগেই থাকত। এখানেই এগিয়ে থাকছে বামফ্রন্ট। একবার নয়, দুবার নয়, বারবার এগিয়ে থাকছে গোষ্ঠীকোন্দল থেকে হাজারো মাইল দূরে অবস্থানরত রাজ্য বামফ্রন্ট। কিন্তু কংগ্রেস নেতৃত্বগণ এই দুর্বলতা ঢাকতে কি পথ অবলম্বন করছেন? অবিশ্বাস্য হলেও সত্যি, কংগ্রেস নেতৃত্বগণ প্রকাশ্য সভায় দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন শাসক দলের গোষ্ঠীকোন্দল খুঁজে বের করতে। কোন সিপিএম এর সঙ্গে সিপিএম এর ঝগড়া হয়েছে, কার ঘরে হাড়ি জ্বলেনি, কার বাড়িতে সিপিএম ঝগড়া বাঁধাতে চাইছে, খবর রাখতে হবে। নিজেদের গোষ্ঠীকোন্দলকে আড়াল করতে অন্যদের গোষ্ঠীকোন্দল খুঁজে বের করাই কি একমাত্র সমাধান? গোষ্ঠীকোন্দল থেকে নিজেদের বিরত রাখতে পারলেই তো হয়, দাবি তথ্যবিজ্ঞ মহলের। এমনকি কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের মন্তব্য নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সমীর রঞ্জন বর্মন এক প্রকাশ্য সভায় সাধারণের উদ্দেশ্যে বললেন যে বুথে বেশি ভোট পাবেন তিনি, ভোটে জিতলে সে বুথে উন্নয়নমূলক কাজও বেশি হবে। যে সমস্ত বুথে আমরা বেশি ভোট পাবো, কাজও ঠিক সেইভাবে হবে। যেখানে আমরা বেশি ভোট পাইনি, সেখানে যদি ভোটের উন্নতি হয়, ভোটে বেশি আমরা পাই, চাহিদার থেকে বেশি ভোট পাই, যেমন অফিসটিলা এলাকায়, আমরা তার উন্নয়নের পুরো দায়িত্ব আমাদের কাছে তুলে নেব। স্বভাবতই প্রশ্ন উঠছে, ভোট প্রার্থনা কি এখন তাহলে ব্যবসায়িক লেনদেন হয়ে দাঁড়িয়েছে? রাজনৈতিক ব্যক্তিত্বগণ নিজেদের সমাজসেবী হিসেবেই দাবি করে থাকেন, কিন্তু এই যদি সমাজসেবার নমুনা হয়, তাহলে দুর্ভাগ্য সাধারণ মানুষের, অভিমত ব্যক্ত করছেন রাজ্যের তথ্যবিজ্ঞ মহল। কিন্তু সবশেষে প্রশ্ন একটাই উঠছে, কংগ্রেস যদি নিজেদের গোষ্ঠীকোন্দল ভুলে একত্রিত হতে পারত, তাহলে কি হার জিতের লড়াইকে ছাপিয়ে কংগ্রেসের ফলাফলটা অন্তত একটু ভদ্রস্থ হতে পারত না? ব্যুরো রিপোর্ট, OCN নিউজ।